নমস্কার, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখে নেবো ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে পরীক্ষা হলো গতকাল, সেটির সম্পূর্ণ নির্ভুল উত্তর। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা এটি দেখে আপনারা মেলাবেন এবং কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আপনাদের কত স্কোর হচ্ছে। ঠিক আছে, সেটি আপনারা অবশ্যই এই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো চলুন দেখে নিই। দেখুন প্রথম আচ্ছা এটি বলে রাখি, এটা যে প্রশ্নটা সেটা কিন্তু এর কোড হচ্ছে সি। ঠিক আছে, মানে ওই যে চারটে যে সিরিজ থাকে মানে ABCD, এটা হচ্ছে সি সিরিজের কোশ্চেন। তো আপনারা কিন্তু সেভাবে, সবার হয়তো মিলবে না, যাদের সি সিরিজ করেছিল তাদের মিলবে। আর বাকি যারা আছেন কোশ্চেন তো একই, নাম্বারটা আলাদা থাকে, আপনারা সেভাবে মিলিয়ে নেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথম কোশ্চেনটা দিয়েছে, হুইচ টাইপ অফ ফাইল ইজ ডক্স অ্যান্ড এক্সটেনশন। তো দেখুন এই যে ডক্স, সেটা এক্সটেনশন হিসাবে ব্যবহার করা হয় কোনটা, না এমএস ওয়ার্ড। ঠিক আছে, ডক এক্সটেনশনটা কিন্তু ইউজ করা হয় এমএস ওয়ার্ড। এক মিনিট পেনটা সিলেক্ট করে নিই, হ্যাঁ এমএস ওয়ার্ড। ঠিক আছে, এমএস পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে যেমন পিপিটি ফাইল আমরা বলি, এমএস ওয়ার্ডে কিন্তু ডক ফাইল, ডকুমেন্ট আমরা তৈরি করি এমএস ওয়ার্ডে, সো ডক। জেপিইজি যেমন ছবির ক্ষেত্রে ইউজ হয়, জেপিএনজি পিএনজি আপনারা জানেন জেপিজি। ঠিক আছে, পেন্ট এমএস যেটা পেন্ট থাকে, পেন্ট সফটওয়্যার, তো সেখানে কিন্তু জেপিইজি পিএনজি জেপিজি সেগুলো কিন্তু ছবির ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, আর ডকুমেন্ট রিলেটেড যে ইয়েটা হয়, সেটা হচ্ছে আপনার এমএস ওয়ার্ড। ঠিক আছে, তো সেই এমএস ওয়ার্ডের যে এক্সটেনশন সেটা হচ্ছে ডক্স। ওকে, আচ্ছা চলুন দ্বিতীয়টা দেখে নেব। হু ইজ নোন অ্যাজ দ্য ধিং এক্সপ্রেস। ঠিক আছে, ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? এটি কি হবে, না এটি হয়ে যাবে হিমা দাস। কি হয়ে যাবে, হিমা দাস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 3 নম্বরটা দেখে নিই। হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ ইন ইন্ডিয়া? ঠিক আছে, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? ভারতে বর্তমানে ভোটদানের সর্বনিম্ন বয়স কত, না 18 বছর। ঠিক আছে, এটা প্রত্যেকেই জানেন 18 বছর। আগে 21 ছিল, আগে কত ছিল, আগে ছিল 21। 21 থেকে 18 করা হয়েছে। কোন অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে, না 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু এটা করা হয়েছে। 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। এই যে 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এনাক্টেড কবে হলো, মানে কেম ইনটু ফোর্স কবে হলো বা কেম ইনটু এফেক্ট এটা কবে হলো? 28শে মার্চ 1989। কবে হলো? 28শে মার্চ, 28/3, ঠিক আছে, 1989। এটা কিন্তু 28/3/1989 ফাইনালি কিন্তু পার্লামেন্ট থেকে পাস হয়ে এটা কিন্তু এলো। ফাইনালি এটা কেম ইনটু এফেক্ট হলো 28শে মার্চ 1989। তাহলে কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে, না 61 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 অনুসারে কিন্তু এটি হলো। কি করা হলো ওখানে, না 21 বছর বয়স থেকে কমিয়ে 18 বছর বয়স কিন্তু ভোটিং এজ রাখা হলো। ঠিক আছে, তখন কার গভর্নমেন্ট ছিল, না রাজীব গান্ধীর গভর্নমেন্ট ছিল। প্রাইম মিনিস্টার কে ছিলেন? রাজীব গান্ধী। ঠিক আছে, যাতে ইয়াং পিপুলরা যাতে পার্টিসিপেট করতে পারে ভোটদানে, সেজন্য 21 থেকে কমিয়ে কিন্তু 18 করা হলো। ঠিক আছে, মনে থাকবে। গ্রুপ সির পরীক্ষাতে একটা কোশ্চেন ছিল যে মেয়েদের বিয়ে নিয়ে, মেয়েদের বিয়ে মানে সর্বনিম্ন কত হতে হবে, হ্যাঁ, যে এজটা পেরোলে মেয়েরা বিয়ে করতে পারবে ভারতীয় নিয়ম অনুসারে। তো ওটা কিন্তু 18 বছর উত্তর হবে। ঠিক আছে, কারণ এখনো তো ওই 21 যেটা মানে প্রস্তাবিত হয়েছে, কিন্তু সেটি তো এখনো পাস করা হয়নি ফাইনালি, তো এখনো অব্দি কিন্তু 18ই আছে। তো ওখানে যারা 18 করে এসেছিলেন তারা কিন্তু ঠিক করেছেন। 21টা কিন্তু ওটা উত্তর হবে না, কারণ ওটি কিন্তু বর্তমানে এখনো মানে লাগু হয়নি। ঠিক আছে, তো এখনো কিন্তু ওটা অ্যাক্ট হয়নি, ওটা জাস্ট একটা প্রস্তাব হয়েছিল বাস। ঠিক আছে, তো ওক্ষেত্রে কিন্তু ওটা 18ই কিন্তু এখন অব্দি মানে অ্যান্সার হবে। সো ওটা মেয়েদের বিয়ের এজ, আর এটা বললাম ভোটিং এজ 21 থেকে 18। তো রাইট অ্যান্সার ইজ 18। ঠিক আছে, আচ্ছা এবার ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ ইজ দ্য পেন নেম অফ, এটা প্রত্যেকেই জানেন, এখানে বলার কিছু নয়। এখানে কি হয়ে যাবে, না রবীন্দ্রনাথ ঠাকুর। কি হয়ে যাবে, রবীন্দ্রনাথ ট্যাগোর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ট্যাগোর। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব স্টেটমেন্ট। আচ্ছা দিয়েছে সিলক্সের একটা কোশ্চেন দিয়েছে, দেখুন। অল পেন্স আর পেন্সিলস, নো পেন্সিল ইজ ক্যাপ। কি দিয়েছে, না অল পেন, কি হলো, না পেন্সিল হয়ে গেল, আমি পিসি লিখে দিলাম। ঠিক আছে, অল পেন্স আর পেন্সিল, নো পেন্সিল ইজ ক্যাপ। নো পেন্সিল ইজ ক্যাপ, দেখুন এখানে ক্যাপ সি লিখলাম, ক্যাপ মানে সি লিখলাম। তাহলে এখানে কি বলেছে কনক্লুশন, অল ক্যাপস আর পেন্সিলস। ঠিক আছে, অল ক্যাপ আর পেন্সিল তো কোনোদিন হবে? এখানে তো বলে দিচ্ছে নো পেন্সিল ইজ ক্যাপ। ঠিক আছে, সো অল ক্যাপস আর পেন্সিলস কোনোদিন ঢুকতে পারবে না, তার প্রথমটা কিন্তু আমার হলো না। পরেরটা দেখে নেবো, নো পেন ইজ এ ক্যাপ। পেন দেখুন ভেতরে আছে, তাহলে পেন্সিলটা যখন ক্যাপ হচ্ছে না, তাহলে পেনটা কি করে ক্যাপ হবে? পেন তো এই ক্যাপ তো পেন্সিলের মধ্যে ঢুকতে পারবে না।
বোঝা গেল? তাহলে পেন্সিলটাই যখন ক্যাপ না, এবং সমস্ত পেন যেহেতু পেন্সিলের মধ্যে, তাহলে তো কোনো পেন পেন তো ক্যাপ হবেই না। ঠিক আছে, তাহলে কিন্তু দ্বিতীয়টা ঠিক হলো। অর্থাৎ তাহলে আমার কি হয়ে যাবে, অনলি কনক্লুশন 2:2, অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরটা দেখে নেবো 6 নম্বর। দেখুন, ইফ 24:4 দেন দ্য ভ্যালু অফ এ উইল বি, তাহলে এ এর ভ্যালু কত হবে? তাহলে 24:এ যদি আমার কি হয়ে যায়, 24:এ মানে 24/a কত আছে না 400 আছে। তাহলে এ যদি ওইদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, 24/400 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল, 0.06, কি হয়ে যাবে, 0.06 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে দেখে নেবো, হু বিকাম দ্য ইয়ংগেস্ট এভার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ইন 2024। এটা সবাই জানেন, খুবই চর্চিত খবর ছিল। ডি গুকেশ ইজ দ্য রাইট অ্যান্সার, ডি গুকেশ। ঠিক আছে, তাহলে কে হয়েছিলেন 2024 সালে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন, কে হলেন না, ডি গুকেশ। ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। দেখুন, একটা অড ওয়ান আউট দিয়েছে, কি দিয়েছে না, বিহারের কি বলুন পাটনার রাজধানী, উত্তরপ্রদেশের কি না রাজধানী হচ্ছে লখনৌ, ঝাড়খণ্ডের হচ্ছে গিয়ে রাঁচি, তাহলে উড়িষ্যার কি, উড়িষ্যার হয় ভুবনেশ্বর, এখানে কি করা আছে, কটক করা আছে। সো এটা কি, এটা বেমানান। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তারপরে দেখে নেবো, পি কে ইজ টু কিউ জে। ঠিক আছে, এর সঙ্গে কি আছে, আচ্ছা এই জেডটা বার করতে বলেছে। তাহলে দেখুন পি, এই যে পি, এটা যদি আমরা দেখি তাহলে পি এর কোড আমরা কত, 16। ঠিক আছে, কে কত হয়, 11 হয়, কিউ কত হয়, 17 হয়, জে কত হয়, 9 হয়। ঠিক আছে, তাহলে দেখুন, এই যে 16 থেকে 17 মানে কি হলে গিয়ে +1 হচ্ছে। ঠিক আছে, আবার 11 থেকে 9 হচ্ছে মানে এটা কমছে, তাহলে -2 হচ্ছে। তাহলে এখানেও আমরা দেখবো, আহ এখানে আমরা দেখবো, আহ আচ্ছা, 1 মিনিট, একটু মাফ করবেন। আই জে, সরি, এটি 9 হবে না, এটি 10 হবে। ঠিক আছে, আই জে, জে এর হচ্ছে প্লেস ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, আই হচ্ছে 9। আচ্ছা দেখুন, তাহলে 16 থেকে 17 হচ্ছে +1। ঠিক আছে, তাহলে 11 থেকে 10 যাচ্ছে -1, তাহলে প্রথমটা +1 আর দ্বিতীয়টা কত হচ্ছে -1। তাহলে এ এর কোড কত, মানে এ এর প্লেস ভ্যালু কত, +1, তাহলে এর সঙ্গে +1 করলে কত হয়ে যাবে, বি হয়ে যাবে। আর দ্বিতীয়টা কি হচ্ছে না, -1 হচ্ছে, তাহলে জেড থেকে যদি একবার দিই তাহলে কত হয়ে যাবে, ওয়াই চলে আসবে। তাহলে আনসার কি হয়ে যাবে, বি ওয়াই হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখুন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার অন এ ওয়েবসাইট কল। ঠিক আছে, তাহলে একটা ওয়েবসাইটে যখন আমরা একটা পেজ থেকে অন্য পেজে যখন যাব, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, সেই প্রক্রিয়াটাকে কিন্তু নেভিগেটিং বলে। আপনারা অনেকেই কিন্তু ব্রাউজিং করেছেন, ব্রাউজিং কিন্তু হবে না অ্যান্সার। ঠিক আছে, ব্রাউজ করা আলাদা জিনিস, আপনি কোনো কিছু ব্রাউজারে সার্চ করছেন সেটি আলাদা জিনিস, কিন্তু দেখবেন মানে একটা পেজ থেকে আমি অন্য পেজে যাচ্ছি, সেটাকে নেভিগেট করা বলে। ঠিক আছে, ওটাকে নেভিগেশন বলে। বোঝা গেল? একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইট আপনি যাচ্ছেন, একটা পেজ থেকে আরেকটা পেজে মানে আপনি ইয়ে করছেন, অন্য পেজে যাচ্ছেন, সেটাকে কি বলছে, সেটাকে নেভিগেট করা বলে। এটা হয়ে যাবে নেভিগেশন, ওটা ব্রাউজিং নয়। ঠিক আছে, সো যারা যারা নেভিগেশন করছেন তাদের তাদের কিন্তু ঠিক আছে। নেক্সট দেখে নেব। দেখুন, এখানে একটা দিয়েছে ফিগার, কি আছে, আচ্ছা দেখুন, এখানে জাস্ট আপনাকে প্যাটার্নটা দেখতে হবে কিরকম করে হচ্ছে। দেখুন, এভাবে কিন্তু এক ঘর করে মুভ করেছে, তাই না, এটা কিন্তু উপরে গিয়েছে। আচ্ছা, উপরে গেল, তারপরে আবার কি হচ্ছে, আবার কিন্তু এটা এক ঘর করে মুভ করেছে, এখান থেকে আবার এইদিকে গিয়েছে, তার মানে এইটা উপরে উঠেছে আর এটা কিন্তু এটা একবার এবার উপরে উঠলো আর এটা একবার এইদিকে সরে গিয়েছে। তাহলে কি হবে, এবার এই যে চিহ্নটা আছে এটা কিন্তু উপরে উঠবে আর এই চিহ্নটা এবার সরে যাবে। তাহলে কোথায় আছে, দেখুন এখানে আছে। এইটা যদি উপরে ওঠে, এই চিহ্নটা যদি উপরে ওঠে তাহলে কি হবে, এটা এখানে যাবে। এটা একবার সরে গেলে এটা এদিকে যাবে। তাহলে অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তারপরটা, আচ্ছা দেখুন কি আছে, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস। তাহলে পঞ্চায়েত রাজ সিস্টেম যেটা আছে, পঞ্চায়েতি রাজ, সেটাকে সাংবিধানিক মর্যাদা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দেওয়া হলো, ইয়েতে, হ্যাঁ অ্যামেন্ডমেন্টে, এটা হয়ে যাবে 73rd। প্রত্যেকে জানেন 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 73rd অ্যামেন্ডমেন্টে কিন্তু পঞ্চায়েতের রাজ এটা কিন্তু সংবিধানে আমাদের মর্যাদা পেয়েছে। আচ্ছা, এই যে পঞ্চায়েতি সিস্টেম, ঠিক আছে, এটা কততম শিডিউলে আছে না, 11 শিডিউল। বোঝা গেল, 11 শিডিউলে। এখানে টোটাল কটা সাবজেক্ট আছে, পঞ্চায়েতের ক্ষেত্রে 29টা সাবজেক্ট আছে, পঞ্চায়েত রিলেটেড 29টা সাবজেক্ট আছে। আর আমি যদি বলি যে মিউনিসিপ্যালিটি, তাহলে আচ্ছা আরেকটা কথা বলা, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কত, 1992, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। আর মিউনিসিপ্যালিটি কবে অ্যাড হয়েছিল না, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু মিউনিসিপ্যালিটি হয়েছিল। ঠিক আছে, সেটাও কিন্তু 1992, মিউনিসিপ্যালিটি হয়েছিল 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। মিউনিসিপ্যালিটিতে কটা ছিল না, 18টা সাবজেক্ট ছিল। ঠিক আছে, এটা মনে রাখবেন।
তাহলে আহ, এই হচ্ছে আমার ব্যাপার। ঠিক আছে, তাহলে 11th শিডিউল যেটা আছে সেখানে কিন্তু পঞ্চায়েত আছে, আর 12th শিডিউলে আছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে। আচ্ছা শুনুন এবার দেখে নিই। আচ্ছা, টুসু ফেস্টিভ্যাল দিয়েছে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, টুসু ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল কালচারে নিয়ে থেকে কোশ্চেন করেছে। দেখুন এটা ফসল কাটার মরশুম। ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, হারভেস্ট সিজন এটা কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, অনেকে কিন্তু বসন্তের আগমন করেছেন, ওটা কিন্তু হবে না, ফসল কাটার মরশুম, যার জন্য টুসু এই উৎসবটা পালন করা হয়। ঠিক আছে, তারপরে দেখা নেব কি বলেছে। না দেখুন, একটি ভগ্নাংশের লব হচ্ছে 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। ওকে, সো মূল ভগ্নাংশটি কত? তাহলে কি বলছে দেখুন, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো, 10% যদি আমি কমাই, আচ্ছা 10% মানে কত, তাহলে 10/100, তার মানে 1/10, তাহলে আগের 10 ছিল পরে হলো 9। ঠিক আছে, এটা হলো লব। আর হর কি করছে, 10% বাড়ানো হলো, মানে আগে 10 ছিল পরে হলো 11। ঠিক আছে, তাহলে এই যে ফ্র্যাকশন 10/10, তাহলে প্রথমে ফ্র্যাকশনটা কত ছিল, 10/10, তার মানে হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, পরের ফ্র্যাকশনটা কত হলো, চেঞ্জ করে কত করা হলো, 9/11, চেঞ্জ করে কত হলো, 9/11। ভগ্নাংশটি মানে কত বলেছে, 9/22, তাহলে 9/11 মানে হয়ে গেল 9/22। ঠিক আছে, তাহলে এক মানে কত হয়ে যাবে, তাহলে এটা যদি এইদিকে যায় তাহলে কাটাকুটি করে এখানে আপনার হয়ে যাবে, উল্টে গেল, তাহলে হয়ে যাবে কত, হাফ। বোঝা গেল, তাহলে একের ভ্যালু আপনারা কিন্তু পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে মূল ভগ্নাংশটি কত, মূল ভগ্নাংশটা কত ছিল, এক ছিল, 10/10 এক ছিল, তাহলে একের ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে 9/22 মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, 9/22 তার তলাতে চলে যাচ্ছে 9/11 দিয়ে, উল্টে যাচ্ছে, 11/9 হয়ে যাচ্ছে, 9 9 কেটে গেল, 11 দিয়ে কাটুন, তাহলে কত হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো হাফ হয়ে যাবে রাইট আনসার, যারা হাফ করেছেন তারা ঠিক করেছেন। তারপরে, who is the first Indian to win an individual Olympic gold medal in an individual event? ঠিক আছে, তাহলে কে ইন্ডিভিজুয়াল ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছেন, বা অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? তাহলে কিন্তু এটা হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ঠিক আছে, উনি শুটিং এর সঙ্গে জড়িত। আর নীরজ চোপড়া, ইনি ইয়ে পেয়েছেন, ইনি কিসের সঙ্গে জড়িত, ইনি হচ্ছেন জ্যাভলিন থ্রো। ঠিক আছে, নীরজ চোপড়া গোল্ড মেডেল পেয়েছেন, ইনি কিন্তু জ্যাভলিন থ্রো এর সঙ্গে কিন্তু জড়িত। ঠিক আছে, আর অভিনব বিন্দ্রা কোন সালের অলিম্পিকে ইনি পান, 2008 সালে বেইজিং অলিম্পিক, মনে থাকবে 2008 সালে বেইজিং অলিম্পিক শুটিং এর জন্য উনি পান। তাহলে প্রথম তিনি বলেছে, সেটা কিন্তু হয়ে যাবে অভিনব বিন্দ্রা। তারপর দেখে নেবো, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা বোঝানোর কিছু নেই, সবাই জানেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তারপরে আচ্ছা একটা ফিগার দিয়ে দিয়েছে। দেখুন, উপরোক্ত ধারণাটি নিচের ছবিগুলোর মধ্যে কোনটি প্রযোজ্য? তাহলে কি করে দেখবো এটা? প্রথমে এটা দেখবো, উপাধি দিয়েছে, প্রথমে এটা দেখে নেবো। এখান থেকে কি হচ্ছে, না প্রথমত এই যে বাইরেকার যেটা আছে সেটা চেঞ্জ হয়েছে, দেখুন এই নিচের দিকে গিয়েছে, এটা উপরের দিকে। ঠিক আছে, আর এই যে নিচে যে অ্যারোটা আছে সেটা উপরে গেছে, উল্টে গেছে, এবং ত্রিভুজটা উল্টে গেছে। এই, হ্যাঁ, তাহলে এবার এখানে দেখুন, তাহলে এটাও আমার নিচে চলে যাবে arrow টা, এবং এটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে না, আর এটা উপরের দিকে উঠে যাবে, এবং এটাও কিন্তু উল্টে যাবে, এটাও কিন্তু কি হয়ে যাবে, উল্টে যাবে। আর এটা এরকম আছে বাইরেকার ফিগারটা, তাহলে এটা কিন্তু আমার এরকম চলে আসবে তো। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে দেখুন, এটা কিন্তু এরকম এখানে আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখুন, গ্লুকোমা এই সূচক দিয়েছে, তাহলে চোখে গ্লুকোমা হচ্ছে, তাহলে জন্ডিস কোথায় হয়, জন্ডিস যকৃতে হয়, বা লিভার, যারা লিভার বা যকৃত করেছেন তারা কিন্তু রাইট অ্যান্সার করেছেন। ঠিক আছে, যার সম্পর্কটা বুঝে নিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দুটি সংখ্যা লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি হলো। ঠিক আছে, তাহলে দেখুন আমরা জানি যে লসাগু গুণিত গসাগু করলে কার সঙ্গে সমান হবে, না সংখ্যা দুটির গুণফল। লসাগু গুণিত গসাগু ইজ ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, প্রত্যেকে জানেন। তাহলে লসাগু আর গসাগু এখানে দিয়ে দিয়েছে, তাহলে 156 × 13। ঠিক আছে, আর সংখ্যা দুটির গুণফল হচ্ছে 78, তাহলে একটা সংখ্যা এই সরি, মানে দুটির মধ্যে একটি হচ্ছে 78। ঠিক আছে, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে একটা যদি 78 হয়, অপরটাকে যদি আমি এক্স ধরি, তাহলে 78টা আমার কি হয়ে যাবে, নিচে চলে যাবে। তাহলে আপনি যদি কাটাকুটি করেন, দেখুন 13 দিয়ে 78কে কাটলে আছে 6, 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়ে যাবে, 26 হয়ে যাবে। তাহলে 26 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, 26 ইজ দ্য রাইট অ্যান্সার, মনে থাকবে। তারপরে দেখুন, হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এটা হয়ে যাবে জেমস রেন। জেমস রেন হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরটা, যদি এক্স পাঁচটি সংখ্যা 2 3 5 7 13 এর গড় হয়, এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2 এক্স। তাহলে আমাকে এখানে এটা খুব ভালো কোশ্চেন একটা দিয়েছে।
ঠিক আছে, একটা চ্যালেঞ্জিং কোশ্চেন এখানে দিয়েছে, মানে গ্রুপ ডি হিসাবে বলবো। এক্স দেখুন 5টি সংখ্যা বলে দিয়েছে, এর গড় করতে বলেছে। তাহলে গড় আমরা কি করে করবো? যার সংখ্যাটাকে আমরা যোগ করে দেবো কটা সংখ্যা, এবং তাকে কি 5 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে দেখুন এখানে কি করবো? 13 সাথে কত 20, ঠিক আছে, 20 আর 5 হয়ে গেল 25, 25 আর 3 কত 28, 28 আর 2 হয়ে গেল কত 30, 30 কে 5 দিয়ে ভাগ করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো কত, 30 কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 6, ঠিক আছে। এবার ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা বলেছে। তাহলে 10 থেকে 20 এর মধ্যবর্তী কতগুলো বিজোড় সংখ্যা আছে? সেটা যোগফল বলেছে। তাহলে কতগুলো বিজোড় সংখ্যা আছে দেখুন, 11 আছে, 13 আছে, 15 আছে, 17 আছে, আর 19 আছে। তাহলে এতগুলো কিন্তু আমার এখানে বিজোড় সংখ্যা আছে। তাহলে যদি আমরা দেখি, যদি আমরা এবার যোগ যোগ করি, ঠিক আছে, তাহলে 19 আর 17 তে যোগ করলে কত হয়ে গেল? না 36 হয়ে গেল। 36 আর 15 তে যোগ করলে হয়ে গেল 51, 51 আর 13 তে যোগ করলে কত হচ্ছে? 51 আর 13 তে যোগ করলে হয়ে গেল 64, 64 আর 11 তে যোগ করলে হয়ে গেল 75, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল যোগফলটা কত হয়ে গেল? 75। এখানে আমাকে কি বলেছে? যে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি যোগফল বলেছে। তাহলে y এর ভ্যালু কত পেয়ে গেলাম? 75 পেয়ে গেলাম, ঠিক আছে। x এর ভ্যালু পেয়ে গেলাম 6, তাহলে 75, এখানে বলেছে y মাইনাস 2x, 6 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 12, তাহলে অ্যান্সার কত চলে আসবে? 63, ঠিক আছে। 63, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল, বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্রত্যেকে জানেন 1942, এটা বলার কিছু নেই। আচ্ছা, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিচালক হিউয়েন সাং ভারতে প্রথম ভারতে ভ্রমণ করেন, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক না সমুদ্রগুপ্ত? এটি হয়ে যাবে হর্ষবর্ধন, ঠিক আছে। তাহলে হিউয়েন সাং কবে এসেছিলেন, মানে কার সময় এসেছিলেন? হর্ষবর্ধনের সময়, ঠিক আছে। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটা সবাই জানে, রিসেন্টলি হয়েছে 2023, ঠিক আছে, 2023। শান্তিনিকেতন কবে পেয়েছিল? ঠিক আছে, ইউনেস্কো ওই ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ, ঠিক আছে, 2023-এ, বোঝা গেল। আচ্ছা, দেখুন সেই আরেকটা এরকম কোশ্চেন দিয়ে দিয়েছে আবার, ঠিক আছে, আমরা এটা দেখে নেব। কি বলেছে? যে অল হার্টস আর ম্যানসন্স, ঠিক আছে, মানে হচ্ছে আপনার রাজপ্রাসাদ, আর অল ম্যানসন্স আর টেম্পলস, ঠিক আছে। তাহলে সকল রাজপ্রাসাদ হলো মন্দির, ঠিক আছে। তাহলে অল হার্ট যদি আমার ম্যানসন্স হয়, ঠিক আছে, আমি এখানে দেখি, তাহলে এখানে হার্ট নিচ্ছি, ঠিক আছে, এইচ বলে আমি লিখলাম। সমস্ত হার্ট হচ্ছে আমার ম্যানসন্স, মানে আমি এম লিখে দিলাম এখানে। অল ম্যানসন্স এর টেম্পল, সমস্ত ম্যানসন্স আবার কি হয়ে গেল? টেম্পল হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি বলেছে আবার কনক্লুশন? সাম টেম্পলস আর হার্টস, সাম টেম্পলস আর হার্টস, হ্যাঁ। টেম্পলের কিছুটা অংশ তো আমার হার্ট আছে, টেম্পলের মধ্যে হার্ট, টেম্পলের কিছুটা অংশ তো আমার হার্ট আছে। তাহলে প্রথমটা কি? তাহলে প্রথমটা আমার ঠিক হবে। ব্যাপারটা দেখুন, সাম টেম্পলস আর ম্যানসন্স, সাম টেম্পলস আর ম্যানসন্স, হ্যাঁ, টেম্পলের কিছুটা আমার ম্যানসন্স অবশ্যই, ঠিক আছে। তাহলে আমার এটাও আমার ঠিক হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? বোথ হয়ে যাবে, বোথ কনক্লুশন 1 and 2 আর ট্রু, ঠিক আছে, বোথ অ্যান্সার হয়ে যাবে। সে যারা বোথ করেছেন তারা কিন্তু ঠিক করেছেন। তারপরে দেখবো, আচ্ছা, হোয়াট টাইপ অফ ফরেস্ট ইজ দ্য সুন্দরবন? ম্যানগ্রোভ ফরেস্ট, এটা বলার কিছু নয়, প্রত্যেকে জানেন। আচ্ছা, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে, ইন্ডিয়ার, এটা কে নিয়োগ করে থাকেন? প্রত্যেকে জানেন এটি প্রেসিডেন্ট কিন্তু নিয়োগ করে থাকেন চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে, এটা কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন। আচ্ছা, বর্তমানে চিফ ইলেকশন কমিশনার বর্তমানে কে রয়েছেন? না জ্ঞানেশ কুমার, বর্তমানে কে রয়েছেন? জ্ঞানেশ কুমার, ঠিক আছে। আচ্ছা, ইন হুইচ ফিল্ড ইজ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড? আচ্ছা, অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড কিসের সঙ্গে যুক্ত? লিটারেচার, সায়েন্স, স্পোর্টস আর সোশ্যাল ওয়ার্ক? এটা বলার কিছু না, স্পোর্টস, ঠিক আছে, খেলাধুলার সঙ্গে কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড যুক্ত, অর্জুন পুরস্কার, বোঝা গেল। তারপরে দেখুন, দ্য অ্যাভারেজ অফ পি অ্যান্ড কিউ ইজ 35, দ্য সাম অফ পি অ্যান্ড কিউ, তাহলে পি আর কিউ এর যদি অ্যাভারেজ আমার 35 হয়, তাহলে পি আর কিউ এর সাম কত হয়ে যাবে? পি আর কিউ এর অ্যাভারেজ মানে কত? তাহলে পি প্লাস কিউ বাই টু ইকুয়াল টু 35, তাই তো। পি আর কিউ এর অ্যাভারেজ মানে কত? পি প্লাস কিউ বাই টু ইকুয়াল টু 35, তাহলে সাম বলেছে, তাহলে পি প্লাস কিউ মানে কত হয়ে যাবে? 35 গুণিতক 2, তার মানে 70, ঠিক আছে। সো 70 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, 70 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলুন তারপরটা দেখে নিই কি আছে। আচ্ছা, এই এখানে কি বলেছে? a is to b equal to 4:3, b is to c 7:5, c is to d হচ্ছে 9:8, তাহলে আমার a আর d, ঠিক আছে। তো এটা এটা আপনারা প্রত্যেকেই পারবেন করতে, ঠিক আছে। তো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। a is to b বলেছে 4:3, ঠিক আছে, b is to c বলেছে 7:5, আর c is to d দিয়েছে আমাকে 9:8, ঠিক আছে। তাহলে a is to, প্রথমে আমরা প্রত্যেকটা যদি আমরা বার করে নিই, তাহলে কত বেরোবে?
তাহলে দেখুন আমরা গুণ করে দেবো, 7 9 কত 63, 63 কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে, 252 হয়ে যাবে। ঠিক আছে, 7 9 63, 63 কে 3 দিয়ে গুণ করুন, 189 হয়ে যাবে। 3 5 15 আর 9 হয়ে গেল 135। ঠিক আছে, আর একটা 5 8 40 আর এখানে হয়ে গেল 120। তাহলে আমার এ আর ডি বলেছে, এটা এ আর এটা ডি। ঠিক আছে, তাহলে 252:120, এটা যদি আমরা রেসিও করি তাহলে কত আসবে দেখুন। 4 দিয়ে গুণ, 4 4 24, 3 4 12, 4 দিয়ে 3 4 12, ওকে শূন্য। এবার কত দিয়ে কাটছে, 3 দিয়ে কাটছে, 3 দিয়ে 6, 3 1 3, 3 10 30, তাহলে 21:10। ঠিক আছে, 21:10, এটা হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি এটা প্রত্যেকে জানেন, এটা বলার কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়। ওকে, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? ঠিক আছে, একেবারে এটা ইজি কোশ্চেন দিয়েছে, এটা কিছুই না। ঠিক আছে, এটা অ্যান্সার কত হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে 10%। কেন 10% হলো, দেখুন এখানে বলেছে নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ, সেটা কিন্তু কি হচ্ছে না, দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ধরুন পি রাখছি। ঠিক আছে, সেই পিটা হয়ে যাচ্ছে আমার 2p, প্রিন্সিপাল পি থেকে হয়ে গেল আমার 2p। ঠিক আছে, তাহলে 2p যদি আমার প্রিন্সিপাল হয়, তাহলে আমি সুদটা কত পাচ্ছি, হ্যাঁ, ইন্টারেস্ট কত পাচ্ছি, পি পাচ্ছি। ঠিক আছে, ইন্টারেস্ট আমি পি পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, পি ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি। এখানে আর তো দেয়নি, এখানে টি মানে হয়ে গেল 10, নিচে হয়ে গেল 100, তো একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এপি কেটে যাচ্ছে, তাহলে আর মানে কত হয়ে গেল, আর মানে 10 হয়ে গেল। ঠিক আছে, আমি ভেঙে দেখিয়ে দিলাম ওই জন্য। তো আর ইকাল হচ্ছে তো আপনার 10%। বোঝা গেল? আচ্ছা, এবার দেখুন, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার চালু করার প্রক্রিয়া শাটডাউন, হাইবারনেট, বুটিং আর লগইন। এটা সবাই জানেন যে বুটিং, কম্পিউটার চালু করার জন্য কি বলে, বুটিং বলে। ঠিক আছে, আর আমরা যখন বন্ধ করি তখন সেটাকে শাটডাউন বলে। আচ্ছা, তারপরটা দেখুন, কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, 200 টাকার কত শতাংশ হলো 35, হট পার্সেন্ট ইজ 35 or 200, তাহলে কত? এরকম করলে আমরা কি করবো, 35/200 ইন্টু 100, তাই তো? 35/200 ইন্টু 100, শূন্য শূন্য আপনি কেটে দেন, 2 দিয়ে 35কে ভাগ করলে কত হয়ে যাবে, 17.5। 17.5 হয়ে গেল আমার রাইট আনসার, 17.5%। ওকে। আচ্ছা, তারপরে দেখুন, আচ্ছা এই কোশ্চেনটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। এই কোশ্চেনটা, এটা এমন একটা কোশ্চেন নিয়েছে যেখানে কিন্তু আপনার দুটো অ্যান্সার কিন্তু হচ্ছে। মাতাও এসে অ্যান্সার হবে, এবার মাসিমাও কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, মা আর মাসি দুটোই কিন্তু আপনার অ্যান্সার হবে। ঠিক আছে, বা এখানে যদি আমরা ইংরেজিতে বলি মাদার আর আন্ট, দুটো কিন্তু অ্যান্সার আসছে। কি বলেছে, যে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলছেন যে তার মা আমার মায়ের কন্যা, মানে পুরুষটার মা। ঠিক আছে, পুরুষটার মা, পুরুষটার মা হচ্ছে আমার মায়ের কন্যা, মানে আমার যে মা। ঠিক আছে, আমার মায়ের কন্যা, হ্যাঁ, হচ্ছে পুরুষটার মা। পুরুষটার মা মানে হচ্ছে এটা ফিমেল, এটা হলো পুরুষ। পুরুষ, তাই তো, এটা পুরুষ। পুরুষটার মা হচ্ছে এটা। এই যে পুরুষটার মা, সে কি হচ্ছে আমার মায়ের কন্যা। ঠিক আছে, আমার মায়ের কন্যা। আমার মায়ের কন্যা যদি হয়, তাহলে এটা তো আমার মা। আমার মায়ের কন্যা বোঝাতে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখুন এখানে, আমি যদি নিজেই হই, মানে আমি যদি একমাত্র সন্তান হই, হুম, তাহলে, বা ওই মহিলা যদি একজনই হয়, তার যদি কোনো বোন টোন না থাকে, তাহলে ওই মহিলা ওই পুরুষের সঙ্গে কিভাবে সম্পর্কিত হচ্ছে, তাহলে দেখুন মাতা হচ্ছে, এই পুরুষটা কে হয়ে গেল, ওই মহিলা মা হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এই ইনার যদি আরেকটা কেউ বোন থাকে, এই মহিলা যদি আরেকটা কোনো সিস্টার থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, যে এর সঙ্গে এর সম্পর্ক তখন কি হয়ে গেল না, আন্ট হয়ে গেল বা মাসি হয়ে গেল। ঠিক আছে, মানে এখানে তো একমাত্র কথাটা নেই। তার মা আমার মায়ের একমাত্র যদি কন্যা হতো, ঠিক আছে, তার মা আমার মায়ের একমাত্র কন্যা, ঠিক আছে, আহ, তাহলে কিন্তু সেটা মাই অ্যান্সার আসতো। বোঝা গেল? তার মা আমার মায়ের কন্যা, এখানে দেওয়া আছে তার মা আমার মায়ের কন্যা। এই যে তার মা মানে পুরুষটির মা আমার মায়ের কন্যা, এবার যদি একমাত্র কন্যা বলতো তাহলে তো শুধু এটাই হতো, এর তাহলে কোনো বোন ফোন থাকতো না, তাহলে মাই অ্যান্সার হতো। কিন্তু এবার এখানে বলেছে যে এখানে কিন্তু একমাত্র কথাটা উল্লেখ করেন। ঠিক আছে, তাহলে তার মা, ঠিক আছে, মানে পুরুষটির মা হচ্ছে আমার মায়ের কন্যা, মানে আমার যে মা তার কন্যা। ঠিক আছে, তাহলে এখানে যদি ইনার একটা বোন থাকে, তাহলে এখানে কিন্তু সে বোনটাও কিন্তু অ্যান্সার হতে পারে।
বোঝা গেল? এখানে কিন্তু অনলি কথাটা যদি থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যাই ছিল না। তাহলে শুধুমাত্র কিন্তু এটাই উত্তর হতো। ঠিক আছে? শুধুমাত্র কিন্তু এটাই উত্তর হতো। কিন্তু এখানে যেহেতু অনলি কথাটা নেই, সেজন্য কিন্তু এটাও হতে পারে। মাসিও উত্তর হতে পারে। বোঝা গেল? তো এখানে কিন্তু আন্ট বা মাদার দুটোই কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে? মাসি এবং মা দুটোই কিন্তু এটি অ্যান্সার হচ্ছে। ২ রকম ভাবে যদি আমরা ভাবি, দুটোই কিন্তু অ্যান্সার আসছে। তো এখন এটার ব্যাপার হচ্ছে এসএসসি কোনটা নেবে সেটা তো এসএসসি জানে। ঠিক আছে? সো আমি তো বলবো যে মানে এসএসসির উচিত যারা মা করেছে বা মাসি করেছে মানে দুটোকেই ঠিক করা। ঠিক আছে? সঠিক হিসাবে গণ্য করা। আহ, কিন্তু এবার সেটা এসএসসির ব্যাপার। আলটিমেটলি সেটা ওদের ব্যাপার, ওরা কি করবে না করবে। তো দেখা যাক। ঠিক আছে? অ্যান্সার কি আসলে তখনই আপনারা বুঝতে পারবেন। তো আপাতত আপনারা এই যে মা করেছে সেটা কিন্তু ঠিক হচ্ছে, যে মাসি করেছে, মাসিমা করেছে বা মাদার বা আন্ট ইংলিশে, দুটোই কিন্তু ঠিক হচ্ছে। ওকে, চলুন নেক্সট কোশ্চেনটা দেখে নেব। আচ্ছা, বেমানানটা খুঁজতে বলেছে, অড নাউন দিয়েছে একটা। তো আমরা দেখে নেব। উম, দেখুন এখানে এই যে এলএনপিআর, আমরা যদি প্লেস ভ্যালুটা বসাই, আমরা যদি এলএনপিআর এর যদি প্লেস ভ্যালুটা বসাই, এখানে কত আসছে? এল মানে এল মানে হয়ে যাচ্ছে কে এল এম। ঠিক আছে? এল মানে হয়ে গেল আমার 12। ঠিক আছে? এর মানে কত হয়ে গেল? এর মানে হয়ে গেল 14। পি মানে কত হয়? 16 হয়। আর মানে হয়ে যায় 18। ঠিক আছে? এখানে দেখুন এ মানে কত? 1, সি মানে হয়ে যায় 3, ই মানে হয়ে যায় 5, জি মানে হয়ে যায় 7। ঠিক আছে? একই রকম ভাবে এস মানে হয়ে যায় কত? না 19। টি মানে কত হচ্ছে যে 20, মানে প্লেস ভ্যালু। সে ভি মানে হতে যাচ্ছে কত? 22, ভি এর প্লেস ভ্যালু, আর এক্স হয়ে যাচ্ছে 24। ঠিক আছে? তাহলে এখানে দেখুন, প্রথমটা যদি দেখি, এলএনপিআর 12, 14, 16, 18 সব 2 2 করে গ্যাপ। তারপরে দেখুন এসিইজি 1, 3, 5, 7, 1 থেকে 3 2, 3 থেকে 5 2, 5 থেকে 7 2। কিন্তু যদি এসটিবিএক্স দেখি, তো এখানে দেখুন 19 থেকে 20 যাচ্ছে। ঠিক আছে? এস হচ্ছে 19, টি হচ্ছে 20, টি এর প্লেস ভ্যালু। এস টি ইউ ভি, ইউ হচ্ছে 21, ভি হচ্ছে তাহলে কত? 22। এখানে আবার 2 যাচ্ছে। আর ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, ডব্লিউ হয়ে যায় 23, এক্স হয়ে যায় 24। ঠিক আছে? এর প্লেস ভ্যালু হয়ে যায় 24, এখানে 2 যাচ্ছে। কিন্তু এই যে এখান থেকে এটা 19 থেকে 20, এটা 1 গেল, তাহলে তো এটা মিলছে না। ঠিক আছে? তাহলে এটি কিন্তু বেমানান। এস টি ভি এক্স যারা করেছেন, এস টি ভি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? ঠিক আছে, তারপরটা তো আর দেখার দরকারই নাই। আই কত হয়? হাই প্লেস ভ্যালু হচ্ছে 9, কে এর প্লেস ভ্যালু কত? 11, এম 13, আর ও হয়ে যায় 15। তো এগুলো কিন্তু সব +2 করে হচ্ছে। তাহলে এস টি ভি এক্স কিন্তু হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখুন, একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল। সেখানে মোট 7টি মাথা ও 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত? মোট হাঁসের সংখ্যা কত ছিল সেটা জানতে চেয়েছে। ঠিক আছে? তাহলে এটা আমি কি করে করবো, যে আমি যদি ধরে নিই যে এই যে 7টি মাথা মাথা বলেছে, তো আমি ধরে নিলাম যে 7টাই আমার হেন রয়েছে। ঠিক আছে? এর আছে আমার 7টাই কিন্তু আমার ডাক আছে। আর ডাক আমি এখানে লিখে করে আপনার বোঝাতে তাহলে সুবিধা হবে। ডাক আর কাউ। ঠিক আছে? ধরুন 7টি আমার ডাক রয়েছে। তাহলে ডাক এর কটা পা? 2টো পা। তাহলে একটা ডাকে যদি 2টো পা হয়, তাহলে 7টি ডাকের কত হয়ে যাবে? 14টা লেগ হয়ে যাবে। ঠিক আছে? 14টা হয়ে যাবে। আর কাউয়ের 4টে পা। ঠিক আছে? তাহলে 4 7 28, তাহলে টোটাল 28টা পা হয়ে গেল কাউয়ের। আর এখানে কিন্তু এখানে কি দিয়েছে? 18টি পা দিয়েছে। আমি একবার ধরে নেব যে সেখানে সবগুলোই ডাক আছে, আরেকবার ধরে নেব সেখানে সবগুলোই কাউ আছে। তাহলে 14টায় যদি আমার আহ সরি 7টায় যদি আমার কাউ থাকে, তাহলে 4 7 28, 28টা পা। ঠিক আছে? আর 7টায় যদি আমার ডাক থাকে, তাহলে 7 দুগুণে 14, 14টি ডাক। এখানে আমার আর এখানে আমার দেওয়া আছে 18টি পা। ঠিক আছে? তাহলে এবার আমরা লাগিয়ে দেবো অ্যালিগেশন বসে, তাহলে কত হয়ে যাবে? এখানে আমরা এটা করতে জানি প্রত্যেকেই, যে 28 মাইনাস 18। ঠিক আছে? 28 মাইনাস 18 বাই হচ্ছে 18 মাইনাস 14, 18 মাইনাস 14। ঠিক আছে? তাহলে এটা করলে কত হয়ে যাবে? উপরে হয়ে গেল 10, নিচে হয়ে গেল 4। আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে কাটলে 5:2। আমার টোটাল কটা আছে? 7টা আমি আছে, তাই তো? 7, 7টা মাথা আছে। আমি হেড ধরে করছি, আমি তো হেড ধরে করেছি, তাহলে 7। আর রেশিও কত এসছে? 5:2। তাহলে 5:2, তাহলে 5 আর 7 এর যোগফল কত? 7। এখানে তাহলে 7 মানে কত? 7, তাহলে মানে 1। তাই তো? তার মানে কি হচ্ছে? তাহলে 5/7 যদি আমি করি, তাহলে ডাকের সংখ্যা কত হয়ে যাবে? 5/7, মানে 7 মাল্টিপ্লাই
5/7, 7 কেটে গেল, তাহলে 5। 5 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে 5টা ডাক আর দুটো আমার কি আছে না, কাউ আছে। বোঝা গেল? এখানে ডাকের সংখ্যা চেয়েছে, হাঁসের সংখ্যা চেয়েছে, তাহলে হয়ে যাবে 5। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটি কি হয়ে যাবে বাঁকুড়া, বিষ্ণুপুর বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। আচ্ছা, তারপরে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরের বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়? তাহলে 5 বছরের বার্ষিক 4% হারে সুদ, তার মানে টোটাল কত পার্সেন্ট হয়েছে 5 বছরে? প্রত্যেক বছর যদি 4% হয় তাহলে টোটাল 20%। তাই তো? টোটাল 20%, 20% এর ভ্যালু কত? 160। 100% এর ভ্যালু তাহলে কত হবে? তাহলে 20টাকে নিচে নিয়ে যান। ঠিক আছে? তাহলে 8 আর 100 উপরে হয়ে গেল, তাহলে 800। ঠিক আছে? 800। বোঝা গেল? 1% এর ভ্যালু কত? 160/20। ঠিক আছে? 100% এর ভ্যালু হয়ে যাবে 100। ঠিক আছে? তাহলে করলে আপনি কাটাকুটি করে দেখে নিন, এটা 800 অ্যান্সার আসবে। ঠিক আছে? তাহলে একবার ইজি, কিচ্ছু নেই। তারপর নেক্সট দেখে নেব। 39। আচ্ছা, 39, দুটি সংখ্যার আছে, দুটি সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যার বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য আছে, সেই সংখ্যাটি নির্ণয় করে। কি করতে হবে? গসাগু করতে হবে। গসাগু করলে আপনারা পেয়ে যাবেন। গ্রেটেস্ট নাম্বার বলেছে। ঠিক আছে? 5445 দিয়ে এটাকে ডিভাইড করতে থাকতে হবে, গসাগু বার করতে হবে মেনলি। ঠিক আছে? গসাগু করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এটা আমি এখানে আর করে দেখাচ্ছি না, এটাই অ্যান্সার হয়ে যাবে 121। বোঝা গেল? আচ্ছা, তারপর কম্পিউটার এর সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো এই হলো আপনাদের টোটাল অ্যান্সার কি, আপনারা মিলিয়ে নিন। ঠিক আছে? এবং মোটামুটি আমি যদি বলি কোশ্চেন ঠিক আছে। আহ, দু তিনটে কোশ্চেন হয়তো কিছুজন হয়তো করতে পারবেন না, হয়তো ওই যে যা মানচিত্রে যেটা ছিল, যে প্রথম ভারতের মানচিত্র, এটাকে আঁকেন তো ওটি অনেকে হয়তো এটি করতে পারবেন না। আর একটা যেটা ছিল সেই হিমা দাস ধিং এক্সপ্রেস, সেটি হয়তো অনেকে জানবেন না। কিন্তু বাকি আমি যদি বলি তাহলে মোটামুটি কিন্তু ঠিক আছে কোশ্চেন, করার মতনই ছিল, একবারে ইজি কোশ্চেনই বলবো, কিছুই নেই। আর তো এবারের ক্ষেত্রে আহ, আমার যতদূর আমার মনে হচ্ছে যে 37 তো হওয়া উচিত। ঠিক আছে? 36 37 নিয়ার বাই কিন্তু এবারের ক্ষেত্রে থাকবে, কারণ কোশ্চেন যেহেতু ইজি আছে, কাট অফ তো যাবে, কিছু করার নেই। তো যাই হোক, আপনারা অ্যান্সার মিলিয়ে নিন। ঠিক আছে? মিলিয়ে নিয়ে কমেন্ট সেকশনে আপনারা বলবেন যে আপনাদের কার কিরকম স্কোর আসছে। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? প্রিপারেশন এভাবে নিতে থাকুন। ধন্যবাদ।